নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আমরা কি ক্রমশ অসংবেদনশীল হয়ে যাচ্ছি? আমাদের সমাজ, আমাদের চারপাশের মানুষ, আমাদের মধ্যে কি সহানুভূতির খুব অভাব দেখা দিচ্ছে? এ কথা বলছি তার কারণ সম্প্রতি আমরা দেখলাম প্রাচী নিগমের ঘটনা। কম বেশি আমাদের সকলেরই জানা। উত্তরপ্রদেশের এই মেয়েটি এবার বোর্ড এক্সামে প্রথম হয়েছে, 98.5% মার্কস পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার পরিবার এবং তাদের সকলের জন্যই অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয় গোটা সমাজের জন্য। কিন্তু প্রাচীর জীবনে তা ঘটছে না। প্রাচী রীতিমতো ট্রোলের শিকার। তাকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। তার কারণ তার ফেসিয়াল হেয়ার। এই ছোট্ট মেয়েটির হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে তার ফেসিয়াল হেয়ার রয়েছে, আর যার কারণে তার সমস্ত কৃতিত্ব সবকিছুকে নস্যাৎ করে দিয়ে এই সমাজ তাকে আক্রমণ করে যাচ্ছে নিরন্তর। 15-16 বছরের বাচ্চা এই মেয়েটিকে আমরা শেষ পর্যন্ত বলতে শুনছি যে 3-4 নাম্বার যদি আমি কম পেতাম তাহলে প্রচারের আলোয় আসতাম না, তাহলে হয়তো এই ধরনের আক্রমণের মুখে আমাকে পড়তে হতো না। এই বিষয় নিয়েই আমরা কথা বলবো যে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা বাচ্চার পাশে দাঁড়ানোর মতো মানসিকতাও আমরা হারিয়ে ফেলছি, কি কারণে? কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সুদেষ্ণা রায়, সমাজকর্মী, অভিনেত্রী, পরিচালক এবং সুদেষ্ণাদি শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার। রয়েছেন রত্নাবলী রায়, সমাজকর্মী, এবং রয়েছেন পিয়া চক্রবর্তী, তিনিও সমাজকর্মী। তিনজনেই পরিচিত মুখ, আমাদের সকলেরই জানা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো তিনজনের সঙ্গে। প্রথমেই সুদেষ্ণাদি, যে কথা বললাম, আমরা কি ক্রমশ অসংবেদনশীল হয়ে যাচ্ছি আরো বেশি? কি বলবেন আপনি? আমরা চিরকালই অসংবেদনশীল ছিলাম, কিন্তু আমাদের হাতে এইভাবে সোশ্যাল মিডিয়া ছিল না। তাই আমরা যেটা পেছনে বলতাম বা নিজেদের মধ্যে বলতাম, এখন সেটা সবার মধ্যে আমরা অনায়াসে ছড়িয়ে দিচ্ছি, বিষ ছড়িয়ে দিচ্ছি। কারণ আমাদের মনে সেই বিষটা আছে। কিছু কিছু ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস হয়েছে, কিন্তু সেই অ্যাওয়ারনেস খুব মুষ্টিমেয়। আমরা চিরকালই একটি মেয়েকে বা একটি মহিলাকে তার কৃতিত্ব তার চেহারার উপরে নির্ভর করে করেছি, এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি। আমি অন্তত ছোটবেলা থেকেই আমার একটা প্রচেষ্টা ছিল যে চেহারার ঊর্ধ্বে আমাকে উঠতে হবে। আমি রোগা ছিলাম, আমার গায়ের রং তেমন পরিষ্কার ছিল না, আমি পোলিও দুষ্ট ছিলাম। তাই জন্য আমার মাঝে মাঝেই মনে হতো, আমি যখন আমাদের বিজ্ঞাপনগুলোও দেখতাম মিডিয়াতে, সেখানে সবাই ফর্সা, সুগৃহিণী, সুন্দরী, কনভেন্ট এডুকেটেড মেয়ে চায়, কিন্তু তারা সবই সুগৃহিণী হতে হবে, কাজে ভালো হতে হবে। সুতরাং আমাদের কাছে একটি মেয়ের সংজ্ঞা সেটাই। এই ক্ষেত্রে যেটা হয়েছে, প্রাচী এত ভালো তার মেধা এবং এত ভালো রেজাল্ট করেছে, তা সত্ত্বেও মানুষের মনে শুধু ওর ফেসিয়াল হেয়ারটাই ধরা পড়েছে, which is a very easy thing to remove and to get cured. কিন্তু ও যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ওর সেখানে হয়তো পড়াশোনাটাই তার মুখ্য ছিল, এবং তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে সমস্ত তার শক্তি এবং তার বাড়ির পয়সা কড়ি সবই তার উপরে চলেছে। কিন্তু পরবর্তীতে যেটা আমরা করছি, ইনস্টেড অফ হেল্পিং হার, ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং হার, আমরা এই সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোল করছি। এই বিষ কিন্তু আমাদের মধ্যে চিরকাল ছিল। এখন সেই বিষ প্রকাশ্যে ছড়িয়ে দেবার এতগুলো জায়গা হয়েছে, এখানেও আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া এটিকেট দরকার। যেরকম আমাদের বাথরুম ব্যবহার করার জন্য লোককে শেখাতে হয় যে কিভাবে ঠিক করে পরিষ্কার করে বাথরুম ব্যবহার করব, সেইভাবে আমাদের এখন দরকার। and I'm sure Ratnaboli and Pia, they will also understand, and we have all gone through it. এবং কিছুটা আজকে এই যে তুমি একটা অনুষ্ঠান করছো, এখানে যে আমরা আলোচনা করছি এটার বিষয়, এটা কিন্তু একটা পদক্ষেপ। এই ধরনের আলোচনা আরো বেশি হওয়া দরকার। স্কুল কারিকুলামেও এই ধরনের আলোচনা সবসময় করা দরকার। আমরা যে ভালো স্কুলে যেটা আমরা বলতাম, সেখানে শুধু রেজাল্টটাই wasn't the only thing, সেখানে মানুষ কিভাবে মানুষকে দেখবে সেই শিক্ষা দেওয়া দরকার। and this এই সোশ্যাল মিডিয়ায় এখন it has its advantages, তার ফলে আমরা বহু মানুষের
কাছে পৌঁছতে পারছি, আমরা নিজেদের মতামত লোককে জানাতে পারছি, যেটা আগে জানতাম না। এখন যেরকম অনেকেই বলেন যে ও বাবা আমাদের এখানে রেপ অনেক বেড়ে গেছে, আমাদের এখানে পক্সো অনেক বেড়ে গেছে, কারণ আমরা এটা জানতে পারছি, আমরা এখন সচেতন হয়েছি। চিরকালই ছিল, সেই জন্য এই ট্রোলিংটা যাতে লোকে বোঝে, এই জন্য উই হ্যাভ টু মেন্টাল, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা ডিল করেন, তাদের কিন্তু দুপক্ষকেই, যারা ট্রোল করছেন এবং যারা ট্রোলড হচ্ছেন, তাদের পাশে দুজনের পক্ষেই দাঁড়াতে হবে। একেবারে। রত্নমণি দি, আপনি কি বলবেন? মানে এই সোশ্যাল মিডিয়া এগুলো সব সমস্ত আমাদের সামনে এত বেশিভাবে চলে আসছে, যার জন্য এগুলো আমরা এখন বেশি ফিল করতে পারছি, বেশি দেখতে পাচ্ছি। চিরকালই এই বিষয়টা ছিল, কিন্তু কোন মানসিকতা থেকে একজন মানুষ আর একজনকে আঘাত করে এত খুশি হচ্ছেন? সবাই কি রকম? হ্যাঁ, সুদেশনাদির সঙ্গে আমি অনেকটাই সহমত যে আমাদের মধ্যে এই প্রবণতা ছিল, কিন্তু আমি এক ধাপ এগিয়ে একটু বলতে চাই যে এই ট্রোলিংটা না এখন আমরা একটা বড় প্রেক্ষিতে দেখতে চাই এবং দেখিও। সেটা হলো হিংসার নিরিখে আমরা দেখি, কারণ এটা তো অসম্ভব গভীর একটা বিদ্বেষ, এবং এই বিদ্বেষের জায়গাটা ক্রমাগত তৈরি হচ্ছে এবং এক ধরনের অপরায়ণের মধ্যে দিয়ে আমরা যাই। যাদের আগে মানে ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে যারা একটু ভিন্ন, যারা একটু অন্যরকম, তাদের প্রতি চিরকালই বিষোদ্গার করা হতো। ও তোমার ছোট চুল, ও তোমার গায়ের রং ময়লা, ও তুমি তো বাবা ভীষণ মোটা, এগুলো বলা হতো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা হয়েছে সেটা অনেক বেশি গতি পেয়েছে, অনেক বেশি দ্রুত এখন লোককে আঘাত করা যায়। আর আমি নিজে একটা জিনিস বিশ্বাস করি যে এই কিবোর্ড চেপা দূরত্বে কাউকে ছোট করা, কারোর প্রতি বিষোদ্গার করা, এটা আসলে এক ধরনের ঔপনিবেশিক পুরুষতন্ত্রের অপরিণত মানসিকতার প্রকাশ। এবং এই যে ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় হয়, এটার মধ্যে তো এক ধরনের অ্যানোনিমিটি থাকে, অর্থাৎ আমি স্বনামে করছি না বেনামে করছি সেটা বড় কথা নয়, আমাকে এই মানুষটা আসলে নির্দিষ্টভাবে কোনোদিন চিনতে পারবেন না। কাজে সেই অ্যানোনিমিটির মানে ধার করে আমরা যখন যা ইচ্ছে তাই একজন মানুষকে বলে দিতে পারি, কারণ আমি জানি যে আমায় কেউ অ্যাকাউন্টেবল করতে পারবে না। 3 নম্বর হলো যে এই বিষোদ্গার এবং এই বিদ্বেষ উচ্চারণ করার সময় এক ধরনের সাময়িক আনন্দ কিন্তু যারা ট্রোল করেন তাদের হয়, বিকজ এই ট্রোলিং এর মধ্যে এক ধরনের প্লেজার রয়েছে এবং এক ধরনের আইডেন্টিটি প্রকাশও রয়েছে। এবারে এটা এই প্রাচীর ক্ষেত্রে এই ট্রোলগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করব? এই ট্রোলিং আর আপনি অন্যান্য প্রান্তিকতায় ভোগেন, এই দুটোর মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। একজনের ফেশিয়াল হেয়ার রয়েছে, সেটা একটা কন্ডিশন, এবার তিনি সেই কন্ডিশন নিয়ে কি করবেন এটা একান্তভাবে প্রাচীর নিজের চয়েস। কিন্তু যখন আমরা ট্রোল করছি এটাও আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এর উল্টো দিকে দাঁড়িয়ে বলবো যে তিনি গ্রুমিং করতে পারেন, তিনি গ্রুম করছেন না কেন, এবং তার চয়েস এবং এজেন্সির প্রশ্নটাকে আমরা সামনে আনছি না, সেখানে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ক্যাপিটালিজমের একটা বড় দরজা খুলে দিচ্ছি এবং লেজার থেরাপির মার্কেটকে আমরা সামনে অনেক বড়ভাবে নিয়ে আসছি। এবং এইটা আমাদের ব্যালেন্স করতে হবে যে আসলে আমরা কি চাই। আমরা মেয়েটির এজেন্সি চাই, আমরা মেয়েটির চয়েসকে সামনে আনতে চাই, নাকি আমরা এই সামাজিক যে বিষ, সেই বিষের উল্টো দিকে দাঁড়িয়ে একটা ক্যাপিটালিজমের দরজা খুলে দিতে চাই। কারণ এটাও একটা বিশাল বড় রাজনীতি। এই রাজনীতিতে
আমরা পা দেব কিনা সেটাও আমাদের ভাবতে হবে। আর চতুর্থ যে কথাটা বলার, যে এই বিষোদ্গার ইদানিং রাজনৈতিক পরিসরে আমরা হামেশাই দেখি। কাজেই শুধু ট্রোলারদের আলাদা করে চিহ্নিত করে কেন তারা ট্রোল করছেন এবং তারা খুব অন্যায় করছেন সেটা যেমন উচ্চারণ করা দরকার, তেমনি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতে যে ধরনের পুরুষতান্ত্রিক মিসোজিনিস্টিক মন্তব্য অহরহ করা হয় সেটাকেও আমাদের সমানভাবে মানে প্রতিবাদ এবং ধিক্কার নিন্দা করা উচিত। আমি এই পর্যন্ত বললাম, এর পরের প্রশ্ন আসলে তখন আমি হয়তো আরেকটু উত্তর দিতে পারবো। একেবারে প্রিয়ার কাছে আসবো। প্রিয়া, একটা 15-16 বছরের বাচ্চা একটি মেয়ে, তার পড়াশোনায় তাকে এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি উৎসাহ যেখানে দেওয়া উচিত সেখানে আমরা সেটা না করে তার চেহারা নিয়ে পড়েছি এবং নানা রকম ভাবে তাকে আঘাত করা হচ্ছে, যার জন্য সে তার ভালো রেজাল্টকেই এখন দুষছে। কি ধরনের মানসিক অবস্থায় মেয়েটি পৌঁছেছে? এ ধরনের অবস্থা তো আমাদের অনেকের জীবনেই অনেক সময় আসে, আপনি কি বলবেন? হ্যাঁ, আমি প্রথমে বলতে চাই যে এই ধরনের ট্রোলিং এর মধ্যে দিয়ে আমরা অনেকেই গেছি এবং অবভিয়াসলি একটা 15-16 বছরের বাচ্চা মেয়ে, তার সে আরো নিশ্চয়ই এটাতে আরো আরেকটু এফেক্টেড হয়ে পড়াটাই স্বাভাবিক। এবং আমার যেটা খুব স্ট্রাইকিং লাগে এই ক্ষেত্রে, যে মুহূর্তে আমরা ট্রোলিং এর মধ্যে দিয়ে যাই, আমাদের প্রথম ইনস্টিংক্ট হয় যে আমি নিজেকে কি করে প্রোটেক্ট করব এটা থেকে, টু ডেভেলপ কোপিং মেকানিজমস। আমাকে একটা গন্ডারের চামড়া তৈরি করতে হবে, এইটা আমাদের প্রথম মাথায় আসে। এবং সেটা আমার কাছে, এটা আমারও হয়েছে, আমি নিজে ট্রোলড হয়েছি, এখনো হয়ে চলেছি এবং গত কয়েক মাসে অনেকবারই ট্রোলড হয়েছি ফর মাই ওন লাইফ চয়েসেস। এবার সেটা একজন মেয়ের ট্রোলিং। আপনাকে একটু থামাচ্ছি, সে সময় মনে হচ্ছিল পৃথিবীতে আর কোনো ইস্যু নেই, বোধহয় এটা নিয়েই আলোচনা করা ছাড়া আর কোনো ইস্যু নেই। এবং একটা মেয়ের, সে চেহারা নিয়ে হোক বা তার লাইফ চয়েস নিয়ে হোক, না সে চাকরি করবে না কটা বিয়ে করবে, এইগুলো নিয়ে তো চলতেই থাকে। এবার এই যে চলতেই থাকে, চলবে, আই হ্যাভ টু ডেভেলপ আ থিক স্কিন, আমার মনে হয় এই জায়গাটায় সমস্যা আছে। কারণ আমরা নিজের ওপর, আমরা খালি বলি যে আমাদেরকে ডিফেন্স মেকানিজম তৈরি করতে হবে, আমি কিন্তু তাহলে আমি দেখবো না, আমি নিজের গুগল ফিডটা অফ করে দিলাম। হ্যাঁ, আমি নিজের নিজেকে বাঁচানোর বিভিন্ন আমি টেকনিক অ্যাডপ্ট করলাম। সেটা না করে আমরা যদি ভাবি যে সমাজে কিভাবে চেঞ্জটা আনবো, কিভাবে আমরা এটিকেট তৈরি করব, কিভাবে বৃহত্তর রাজনীতিটাকে প্রশ্ন করব যে এটা কেন হচ্ছে। এবং রত্নাবলীর কথা থেকে ধার নিয়েই বলবো যে এটা তো একটা বৃহত্তর একটা পেট্রিয়ার্কাল ট্রোপ। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি মধ্যপ্রদেশের একজন ট্রান্স অ্যাক্টিভিস্ট, উনি আত্মহত্যা করেছেন হেট ট্রোলিং এর দ্বারা, হেট ট্রোলিং এর শিকার হয়ে। তার 20-22 বছর বয়স। কাজেই এইটা ক্লিয়ারলি স্ক্রিনের ওপার থেকে এদিকে চলে আসছে এবং বিভিন্ন হিংসাত্মক মতামতটাকে আমরা ইন্টারনালাইজ করে ফেলছি এবং আমরা খালি ভাবছি কিভাবে ইন্টারনালাইজ না করব। সেটা তো আছেই, সেটার পাশাপাশি আমাদের সমাজের চেঞ্জটা কিভাবে আনবো সেটাও ভাবতে হবে আর কি। আমার পিআর এই পয়েন্টটা ভালো লাগলো এই কারণে, কারণ সুদেষ্ণা দিও উল্লেখ করলেন যে এই বৃহত্তর সামাজিক স্তরে একটা বিষ রয়েছে এবং আমরা এই বিষটাকে বিষোদ্গার করি, কিন্তু যখন কোনো পরিবর্তন আনার কথা হয় তখন কিন্তু সেটাকে আমরা একদম ব্যক্তিগত স্তরে নিয়ে আসি। অর্থাৎ সে নিজে তার ফেসিয়াল হেয়ার নিয়ে গ্রুমিং করবে, এটা তার দায়িত্ব অথবা পরিবারের দায়িত্ব। সে নিজে গন্ডারের চামড়া তৈরি করবে, সেটাও তার দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব। এবং যেটা আমরা অনেক সময় ভুলে যাই যে এই সামাজিক যে ট্রোলিং শুরু হয়েছে বা যে বিদ্বেষ শুরু হয়েছে, এই প্রাচী মেয়েটির তো একটা ফ্যামিলি রয়েছে, তার তো একজন বাবা আছে, একজন মা আছেন, তার হয়তো ভাই বোন আছেন, তার আত্মীয় স্বজন আছেন। এবার ট্রোলিং এর তারাও তো শিকার হচ্ছেন, তাদের মনোভাব এবং মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটাও আমরা জানি না। কাজে এটা শুধু একজন ব্যক্তিগত মানুষের চেঞ্জ আনলে যে এটা গোটা পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। এই বিষয়ে আমার একটু সংযোজন আছে। আমি পিয়া এবং রত্নাবলী দুজনেরই কথার
পরিপ্রেক্ষিতেই বলছি যে যেটা বললেন প্রিয়া যে সমাজকে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু একদিনে আসবে না, দিস চেঞ্জ উইল কাম স্লোলি। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আমি বলছি 80-র দশকে আমার বন্ধু ছিল ঋতুপর্ণ ঘোষ, এবং ঋতু তার আগে স্কুলে পড়তো, এবং স্কুল বাসে করে যখন ঋতু ফেরত আসতো তখন ওর অন্য বন্ধুরা, ও আর আরেকজন বন্ধু দুজনে মিলে একটা কোণে বসে গল্প করতো। অন্য যত ছেলে মেয়ে, আর তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, নিজেদের মধ্যে হাসাহাসি করতো, বলতো এই দেখ মাসি পিসি, হ্যাঁ, এই ধরনের ট্রোলিং তারা করতো, and that was physical trolling at that point. পরবর্তীতে কিরম ভাবে লোকে ডেভেলপ, আজকে কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক ওপেনলি কথা বলছি, কারণ তখন থেকেই আমরা এটা নিয়ে বুঝতে শিখেছি। পরবর্তীতে ঋতুপর্ণ আমাকে একটা কথা বলেছিল যে আমি যেরকম, আমার লাইফ চয়েসেস যেরকম, আমাকে জীবনে সাফল্য পেতেই হবে, তবেই লোকে আমার কথা শুনবে এবং আই ক্যান ওয়ার্ক ফর পিপল, আমি অন্যদের জন্য বলতে পারবো। ঋতু সফল হয়েছিল, ঋতু বলেছিল, ঋতুকে সবাই অ্যাকসেপ্ট করেছিল, ট্যালেন্টেড বলেছিল, কিন্তু ঋতুর যে বন্ধু যার সঙ্গে ও বসে থাকতো সে কিন্তু হতে পারেনি, সেই জন্য তার কাছে চয়েস ছিল সুইসাইড। সুতরাং আজকে আমরা এটা নিয়ে কথা বলছি, এই কথাগুলো আরো বেশি করে আমার মনে হয় যে আমরা যখন পড়াশোনা করছি, স্কুল কলেজে পড়ছি, আমরা যখন স্কুলে পড়তাম আমরা একটা মরাল সায়েন্স বা এই ধরনের একটা ক্লাস হতো, মানে লাইফ, আমার মনে হয় উই শুড হ্যাভ প্রত্যেকটা স্কুলে একটা করে লাইফস্টাইল, কি করে লাইফ মানে সেভিং একটা ক্লাসেস। তার মানে যে ওই ফার্স্ট এড শেখানো তা কিন্তু না, মানসিকভাবে আমরা কিভাবে প্রস্তুত হব, কত রকম মানুষ আছে, কত রকম সমস্যা থাকতে পারে, even when we fall in love, even when we are having a physical relationship, আমরা how we can save ourselves, এইগুলো কিন্তু আমার মনে হয় স্কুল স্তর থেকে, প্রাথমিক স্তর থেকে মানুষের মধ্যে জানাতে হবে। এই যে আমরা আমাদের শিশু সুরক্ষা আয়োগ থেকে আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভেটা 1500 বাচ্চাকে প্রশ্ন করা হয়েছিল তাদের জেন্ডার এবং সেক্সুয়ালিটি নিয়ে, এবং দেখা গিয়েছিল তার মধ্যে 1500-র মধ্যে 293 জন they were confused about their sexuality। হ্যাঁ, তো এই যে জিনিসটা আছে, আমরা বাড়িতে, ইভেন ফ্যামিলি হ্যাজ টু বি টোল্ড যে হাউ টু ডিল উইথ দেম। এটা হয়, আমি আমার জীবনেও দেখেছি, ফেশিয়াল হেয়ার আজকে ওবেসিটি হতে পারে, মানুষকে তো আমরা বলি, আমরা কিভাবে ডিসক্রাইব করি, ওই মোটা মেয়েটা, ওই কালো মেয়েটা, এটা কিন্তু আমাদের জীবনের মধ্যে ঢুকে গেছে। কেউ কোনোদিন ছোটবেলায় আমার মনে হয়নি ও বাবা ওই শীতকে রোগা মেয়েটা বলছে, ওই উচ্চিংড়ের মতন মেয়েটা, ওই কালো মেয়েটা, আমরা কিন্তু তখন সেটা নিয়ে কথা বলিনি। এখন যদি সমাজকে পরিবর্তন করতে হয়, সেটা আমাদের একেবারে শিক্ষার স্তর থেকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা শুরু করতে হবে। আজকে আমরা এখানে করছি, বাট এটা কিন্তু আমাদের মধ্যে প্রথিত আছে। আমিও এখন খুব কনসিয়াসলি কাউকে ও মোটা হচ্ছে, আমি কি বডি শেমিং করব? বডি শেমিং ব্যাপারটাই কিন্তু লোকের কাছে খুব স্বাভাবিক ছিল, কেউ কিন্তু এটা মনে করতো না। আমার মনে আছে আমার দিদির পায়ে খুব মানে she had a lot of she was quite hirsute, এবং ও হকি খেলা ছেড়ে দিল কারণ ওর আমাদের সময় 18 বছরের আগে ওসব ভ্যাকসিন করতে দিত না। হ্যাঁ, আমাদের সময় কোনো রকম বিউটি যে করব, আইব্রাও করব বা করব, ওই খুব অল্প বয়সে দেওয়া, এবং ও হকি খেলাটা ছেড়ে দিল বিকজ ওর পায়ে হেয়ার নিয়ে লোকে কথা বলেছিল। So we should from now on, মানে even in schools, even amongst people, যখন এত অ্যাডভান্স হচ্ছে, সোশ্যাল মিডিয়া হচ্ছে, আমরা সবাই নেটে আছি, কিন্তু এই নেটের এই রং জালগুলোতে না পড়ে আমরা যদি একটু নেটেও এই জিনিসগুলো নিয়ে কথা বলি, এটিকেটস গুলো নিয়ে। থ্যাংক ইউ। একেবারে যেটা দেখা যায় যে ট্রোল করা হচ্ছে কাউকে, সবাই মিলে প্রচুর ট্রোল করা হলো, সেটা নিয়ে আলোচনা হলো, কিন্তু কন্ট্রোল নেই কোনো, যে কথাটা আপনাদের আলোচনাতেও এলো যে কোনোভাবে কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা, সেটা হয়তো খুব
কিছু কিছু ক্ষেত্রে রেয়ার দেখা যায় কেউ হয়তো অতটা এগিয়ে গিয়ে প্রতিবাদ করেন না বা পুলিশের কাছে অভিযোগ দায়েরও করেন না সাইবার ক্রাইমে। সেই কারণেই কোথাও এরা পার পেয়ে যান, তার জন্যই এই বিষয়টা অনেক বেশি হয়। এটা যেমন একটা বিষয়। আর যে সামাজিক পরিবর্তনের কথা আপনারা বলছেন, যেটা অনেক ধীরে হবে সেটাই আশা করা যায়, খুব হঠাৎ করে সমস্ত চেঞ্জ হয় না। কিন্তু বাড়িতে ব্যক্তিগতভাবে যদি একটি শিশুকে শিক্ষা, প্রকৃত শিক্ষা দেওয়া যায়, মূল্যবোধ, এই সমস্ত বিষয় সম্পর্কে সচেতন করা যায়, তাহলে বোধহয় ছোটবেলা থেকেই তার মধ্যে চিন্তা ভাবনা এই পরিবর্তনগুলো আসতেই পারে। রত্নপরিদির কাছে যাব। আসলে সোফিয়া, আমি ঠিক জানি না যে প্রাচীর শৈশবে তাকে কি বলা হয়েছিল। আমরা শুধু এইটুকুনি জানি যে প্রাচীর মা কোনো দিনও তাকে বাড়ির কোনো কাজ করতে দেননি এবং তাকে বরাবর অনুপ্রাণিত করেছেন পড়াশুনো করার জন্য, এবং সে পড়াশুনোটাই করেছে। বলি, এটা কিন্তু প্রাচীর মার একটা প্রগতি আমি বলবো। একটা মেয়েকে মানে ওই যেখানে ওরা থাকে যেরকম ব্যাকগ্রাউন্ডে, এটা প্রাচীর মার কাছে প্রগতি। একদম তাই, একদম তাই। এবং সেই জায়গা থেকে আরেকটা জিনিসও আমার মানে মনে হলো যে বলা দরকার এখানে, সেটা হলো যে একটু আগে সোফিয়া বলছিলেন না যে সবাই রেড়ে করে নেমে পড়লো ট্রোলিং এ, এটার মধ্যেও এক ধরনের মানসিকতা কাজ করে। আমরা সবাই না জেতার দলে থাকতে চাই, কেউ হেরোর দলে থাকতে চাই না। আর যখন যে বিষয়টা ট্রেন্ডিং হয়, আমরা সেই ট্রেন্ডিং এর পার্ট হতে চাই। তার ফলে পিয়া যখন ট্রোলড হয়েছিলেন, পিয়ার কোনো মানে ব্যক্তিগত বিষয় আমরা জানি না, পিয়ার কোনো চয়েসেস এর কথা আমরা জানি না, আগ বাড়িয়ে মন্তব্য করাটাই চিরকাল একটা প্রথা, মানে যেটাই আমার মাথা ঘামানোর দরকার নেই। এবং এই ট্রোলিং এর এই একটা মনস্তাত্ত্বিক দিক আছে যে আমরা সবাই জেতার দলে থাকবো, আমরা সবাই ট্রেন্ডিং এর মধ্যে থাকবো। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন তোলা দরকার, আমি জানি না এটা কতটা দূর পর্যন্ত সত্য, যে এই যারা ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে, তারা কি, সুদেশনাদি পিয়া দুজনকেই জিজ্ঞেস করছে, এরা কি সত্যি সত্যি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু? আমরা প্রাচীকে কি এটা বলতে পারি যে আসলে এরা সংখ্যা লঘু? তুমি যখন তোমার জীবনে এগিয়ে যাবে, তোমার জীবনের স্বপ্নের দিকে তুমি যখন এগিয়ে যাবে, তুমি দেখবে যে এরা এত নগণ্য এবং এত সংখ্যালঘু যে সেটাই তোমার ম্যাটার করবে না। এইটা কি আমরা আমাদের যারা বড় হচ্ছেন সন্তানরা, এবং এখানে আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলবো, কারণ ছেলেদেরও অনেক টিটকারি সহ্য করতে হয়। এবং সুদেশনাদিরই একটা ছবির কথা আমার মনে পড়ছে, হারকিউলিস, যেটা সম্ভবত পরমব্রত অভিনয় করেছিলেন। রাইট, থ্যাংক ইউ, একদম ঠিক কথা বলেছো। ট্রোল যারা করছে তারা কিন্তু আমার চিরকাল আমাকে লোকে বলেছে যে যারা ট্রোল করছে দে আর অ্যাকচুয়ালি ফেলিয়ার্স ইন লাইফ। তারা নিজেরা যে স্বীকৃতি পাচ্ছে না, ট্রোল করে কিন্তু তারা একটা ভাবছে যে তাদের সাময়িকভাবে লোকে তাদের একটু পাত্তা দিচ্ছে। এটাই হচ্ছে মেন ট্রোলারদের একটা বিষয়। আমি পিয়া যখন ট্রোলড হচ্ছে, আমি তখনও দেখেছি যে ইট ইজ সামথিং, ওই জায়গাটাই আবার রিপিট করছি যে ঋতুর সঙ্গে যখন আমার কথা হয়েছিল, আমরা যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে সাকসেসফুল হই, তাহলে কিন্তু ট্রোলারদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। এই কথা আমার মা আমাকে বলেছিলেন যখন মাই ফার্স্ট ম্যারেজ ব্রোক ডাউন। She said, you must stand on your own feet, you must become a person on your own right. তোমাকে এটাই আমরা প্রাচীকে বলতে পারি, ট্রোলাররা নস্যাৎ হয়ে যাবে যদি আমরা আমাদের দিক থেকে ঠিক করে এগিয়ে যাই, মন খারাপ না করি। লোকে কি বলছে, কারণ একটা মেয়ের ডিভোর্স হলে লোকে মেয়েটিকেই সবসময় দোষ দিত, এবং কারণ মেয়েদের কর্নার করাটা খুব সোজা, খুব সহজেই কর্নার করে দেওয়া যায় মেয়েদের। এদের চরিত্র তো ভেরি ইজি। যখন একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে সম্পর্ক হয় এবং সেটা ভেঙে যায়, তখন কিন্তু একটা মেয়েকেই বেশি আমরা ট্রোল করি। সেরকম একটা ছেলেদেরও করা হয় না, আমি সেটা বলছি না, হয়, এবং সেই জন্যই ছেলেদেরও মধ্যে সুইসাইড দেখা যায়। সেটা অন্য হয়তো নানান কারণে, কিন্তু প্রাচীর ক্ষেত্রে যেটা বলবো যে প্রাচীর মা ইজ অন দ্য রাইট পাথ। তাকে
শিক্ষার দিকে সে এগিয়ে দিচ্ছে। এবং প্রাচী যদি নিজে কি করবে ভবিষ্যতে, শুধু নম্বর পেলে হবে না, নম্বরের সঙ্গে সঙ্গে একটা কোথাও he needs counseling on how to use that number, how to go ahead, সেইটাও কিন্তু আমাদের হেল্প করা দরকার। আর যেটা রত্নাবলীর সঙ্গে আমি একমত যে ট্রোলিং যারা করে তারা খুব নগণ্য মাইনরিটি। আমার খুব রেজোনেট করলো দুটো কথাই রত্নাদির। প্রথম কথা হচ্ছে যে আমি ট্রোলিং যারা করেন, যখন আমাকেও ট্রোল করা হয়েছে বা আমি এমনিও ফলো করি, আমি দেখি যে ট্রোলরা না একটা সেন্স অফ একটা কমিউনিটি হয়ে যান। তো ওই যে সেন্স অফ একটা বিলঙ্গিং, সেটা কোথাও একটা তাদের মানে এখানে কোথাও একটা মনস্তাত্ত্বিক দিক আছে আমার মনে হয়। তো সেইটা আমার ভীষণ রেজোনেট করলো। আর দ্বিতীয় হলো যে আরেকটা জিনিস আমি জাস্ট এটাতে অ্যাড করব, যে এই যে ট্রোলরা অ্যাকচুয়ালি যারা ট্রোল করছে, ট্রোল বা ট্রোলার, তারা যে মাইনরিটি এটা আমারও ধারণা। তার কারণ আমরা মানে কোনো একটা বিষয় যখন আমরা দেখি ট্রোলিং হচ্ছে, নেগেটিভ কমেন্টস হচ্ছে, পজিটিভ কমেন্টস না যাদের মানে আমরা আমাদের মতো মানুষ যাদের হয়তো পজিটিভ বা নিউট্রাল পজিশন, তারা অতটা লিখি না। মানে আমরা অনেকেই সাইলেন্ট থাকি এবং বাই ডিফল্ট আমরা মনে করি যে আমরা হয়তো সাপোর্ট করছি তাদের। মানে আমি আমার কথা বলছি না, আমি এমনি আপামর জনগণের কথা বলছি। কিন্তু শুধু নেগেটিভ যারা লেখেন তারা কোথাও একটা ওই স্পেসটাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যান, বিকজ আ লট অফ পিপল হু থিঙ্ক আদারওয়াইজ আর নট রাইটিং। এবং সেটা এক্সপেক্টেডও না, আমি বলছি না সবাইকে গিয়ে লিখতে হবে, কিন্তু আমাদের প্রাচীরকে বা যারা ট্রোলড হচ্ছেন তাদেরকে এটা মনে করাতে হবে যে there are a lot of people who are with you. অ্যাকচুয়ালি পিয়া সে কারণে নিজের কথাটাও তুলে ধরা উচিত। এবং এখন এইরকম পরিস্থিতিতে অবশ্যই একটা পক্ষ তো নেওয়া উচিতই যেখানে সত্যি সত্যি প্রাচী কিছুটা সাপোর্ট পাবে, এবং যেটা নিয়ে আমরা এই মুহূর্তে ভাবছি। আমাদের প্রোগ্রাম শেষের দিকে, রত্নাদি আপনি শেষে কি বলতে চাইবেন? আমার শেষে মানে কথাটা আমি বলতে চাই না, কিন্তু আমার আসলে ইদানিং মনে হয়, আমি যা কিছু পর্যবেক্ষণ করি, যে আমরা সবাই আজকাল ভীষণ বাইস্ট্যান্ডারের ভূমিকা নিয়ে নিয়েছি। কারণ কোথাও না কোথাও আমাদের মনে করা হয় যে কোথাও না কোথাও আমাদের টিকি বাঁধা আছে, এবং সেখানে যে একটা ফিয়ারলেসনেস দেখাতে হবে, ফিয়ারলেসনেস দেখানো প্রয়োজন, বাইস্ট্যান্ডার হওয়া যাবে না, এই মানসিকতা থেকেও কিন্তু আমাদের বেরোতে হবে। ওরে বাবা, ওনার এই যদি আমি অবস্থান নিই তাহলে আমাকে ওরা অমুক ভাববে। যে কোনো অবস্থান নিতে গেলে তার সঙ্গে কিছু কিছু ঝুঁকি আসবে, কিন্তু সেই ঝুঁকির জন্য যদি আমরা ভয় পেয়ে গিয়ে আর কোনো কথাই না বলি এবং বাইস্ট্যান্ডারের ভূমিকা নিই, সেটা অত্যন্ত বিপজ্জনক ডেমোক্রেসির জন্য। এবং যত আমরা আইন প্রশাসন রাষ্ট্রর মুখাপেক্ষী হয়ে থাকবো, এই যে আমরা এখন আলোচনা করছি, এই যে সুদেষ্ণাদি বললেন যে স্কুলের যদি কারিকুলাম পাল্টানো যায়, যদি পাঠ পাল্টানো যায়, যদি বিকল্প মূল্যবোধের মানে চর্চা আরো সামাজিক স্তরে করা যায়, এইগুলো সব কিন্তু খাটো হয়ে যাবে। তখন গোটা জিনিসটাই আমরা যদি বারবার রাষ্ট্রের মুখাপেক্ষী হই, এই সামাজিক উদ্যোগগুলো খাটো হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম? একেবারে। আমি এখানে একটা অ্যাড করব শেষে, যে এটা আমারও শেষ, কারণ আমরা উই আর এট দি এন্ড অফ দ্য প্রোগ্রাম, যেটা হচ্ছে আই এগ্রি উইথ রত্নাবলী যে ডেফিনেটলি একটা হচ্ছে যে ট্রোলারদের ট্যাক্স মেন্টালিটি আছে, তারা একত্রিত হয়। আমরা যারা ট্রোলিং বিরোধী, আমরা যারা বিরোধ করতে পারি বা সাইলেন্ট বাইস্ট্যান্ডার, আমরা একত্রিত হই না। আমরা অনেক সময় ভাবি পার্ট অফ লিস্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে বাবা এরা বলছে কিছুদিন পরে এটা উড়ে যাবে, সেটা করলে হবে না, ইউ হ্যাভ টু কাম আউট। এবং বহু ক্ষেত্রে আমি যখন কারো সমর্থনে বলেছি, আমি কিন্তু নিজে উল্টে ট্রোলড হয়েছি। আমাকে লোকে বলেছে তুমি তো পা চাটা। তো এটা হতেই পারে, তুই কারুর ভালো দেখতে পারিস, তুই কারুর খারাপ দেখিস না, তুই সবার কাছে ভালো থাকতে চাস, ঠিক আছে। ট্রোল এবং আরো জঘন্য, আমি সেইগুলো বললাম না, কিন্তু প্রতিবাদ আর যেটা রাষ্ট্রের মুখাপেক্ষী নয়, রাষ্ট্রের যে এই যে সিস্টেমটা, এটা চেঞ্জ করার জন্য বারবার কিন্তু আমরা যদি বলি
তাহলেই পরিবর্তনটা হবে। আমরা যারা অনেক মানে আমাদের মধ্যে অভিজ্ঞতা আছে, আমরা প্রায় 40 বছর ধরে এইটা দেখে এসেছি 80-র দশক থেকে। যারা আমরা পিয়া একটু আমাদের থেকে ছোট, সোফিয়া, রত্নাবলী আর আমি, আমরা কিন্তু অনেক পরিবর্তন দেখেছি। এবং সব জায়গায় আমার মনে হয় ওই ভয়টা পেলে হবে না। আমি বললে কি কিছুই তো হবে না, হবে। আমি বললে আসতে হবে না, কিন্তু আমি বলতে থাকলে 10 বছর পরে হবে, হয়েওছে। এবং চুপ করে থাকলে হবে না, বাইস্ট্যান্ডার হয়ে থাকলে হবে না, প্রতিবাদটা করতে হবে। তাতে কে কি বললো, এবং কোনো জায়গায় যদি পা চেটে প্রতিবাদ কোনো চেঞ্জ আনা যায়, সেটাও করতে আমি রাজি আছি। একেবারে এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ার এই রমরমার যুগে মানে প্রত্যেকের ঘরের মধ্যে প্রায় ঢুকে পড়ছে। আমরা কেউই খুব একটা সুরক্ষিত নই। আমরা নিজেরাও এই প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি, যখন কোনো ইস্যু আমরা তুলি, কারো যদি মনে হয় যে এটা তার সঙ্গে মতে মিলল না, সঙ্গে সঙ্গে খুব বিচ্ছিরি খারাপ ধরনের মন্তব্য করা হয় প্রত্যেকের সম্পর্কে। কিন্তু এই সমস্ত দেখে তো থেমে গেলে চলবে না। অবশ্যই আমি যদি মনে করি যে আমার চলার পথটা সঠিক আছে, আমি সততার সঙ্গে চলছি, তো তাহলে বোধহয় খুব বেশি কে কি বলছে সেদিকে গুরুত্ব না দেওয়াই ভালো। সবশেষে পিয়া, আপনার বক্তব্য, আপনি কি বলবেন প্রাচীকে, সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রাচীকে এবং সমস্ত মানুষ যারা যে কোনো ভাবে অন্যরকম আনকনভেনশনাল, তাদের সবাইকে বলবো যে মানে মোর পাওয়ার টু দেম, এইটুকুই বলতে চাই, যে আমরা তাদের সঙ্গে আছি। একদম। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আবারও এই ধরনের কোনো আলোচনায় অংশ নেব। অনেক ধন্যবাদ। শেষ করছি ফোর্থ পিলার উইথ দ্য পিপলের আমাদের এই বিশেষ অনুষ্ঠান।